কি অবস্থা বাচ্চা কাচ্চারা? আজকে মোল নাম্বারের লাস্ট ভিডিও হবে এবং এই প্রবলেমটা দেখেও পড়ে দেখি। আচ্ছা, কি বলেছে? অলংকারিকরা অলংকারের ভর মাপার জন্য ক্যারেট এককটি ব্যবহার করেন। ক্যারেট এককটি ব্যবহার করেন। আর কি বলে দেওয়া আছে? 1 ক্যারেট হচ্ছে 200 মিলিগ্রাম ভরের সমান। প্রশ্নটা কি? সেটা হচ্ছে একটি 24 ক্যারেটের হীরকে কতটি কার্বন পরমাণু বিদ্যমান। সো এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এখন এই প্রশ্নে তোমরা নতুন কি কি জিনিস জানতে পারলে? সেটা হচ্ছে অলংকারিক মানে হচ্ছে যারা অলংকার বানায় বা অলংকার নিয়ে ডিল করে, জুয়েলারি, তারা হচ্ছে জুয়েলারি বা অলংকারের হচ্ছে ওয়েট ভর মাপার জন্য হচ্ছে একটা একক ব্যবহার করেন, সেটা হচ্ছে ক্যারেট। এবং সেই ক্যারেটটা হচ্ছে 1 ক্যারেট সমান কি 200 মিলিগ্রাম। প্রশ্ন করেছে একটি 24 ক্যারেটের হীরকে মানে হচ্ছে ডায়মন্ডে কতটি কার্বন অ্যাটম আছে বা কার্বন পরমাণু আছে। এই প্রশ্নটা দেখার সময় এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি হায়ার লেভেলের একটা বইয়ের খুবই সিম্পল একটা ফর্ম ম্যাথ, তবে তোমাদের জন্য এটা একটু কঠিন। কেন? কারণ এখানে ক্যারেট এককটার সাথে তোমরা পরিচিত না। তবে যারা পরিচিত তাদের জন্য হচ্ছে এখানে একটু কনফিউশন হইতে পারে যে তোমরা বলবা ভাইয়া ক্যারেটটা তো এখানে বাংলায় লেখা, এই ক্যারেটটা তো দুটো হতে পারে। সেটা হচ্ছে একটা হচ্ছে KARAT ক্যারেট, এটাও একটা একক, আবার আরেকটা হতে পারে কি CARAT ক্যারেট। দুইটাই বাংলা তো একই ক্যারেট, কিন্তু ইংরেজিতে দেখো একটা সি দিয়ে আরেকটা কি কে দিয়ে। এখন যদি আমি বলি এই দুইটা এককের মধ্যে পার্থক্য কি, তাহলে প্রথমটা বলি, এই যে ক্যারেট, এটা হচ্ছে গিয়ে আসলেই হচ্ছে একটা ম্যাস মেজারিং ইউনিট, মানে ভর মাপার একটা একক, অলংকারের ভর মাপার একটা একক। তাহলে এটা দিয়ে আমরা কি করি? এটা হচ্ছে ভর মাপার একক, এটা হচ্ছে ভর মাপার একক। ঠিক আছে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। যেরকম ওই যে দেখো ডায়মন্ড বা আমাদের যে হীরকটা, সেটার ভর মাপা হচ্ছে ক্যারেট দিয়ে। তাহলে এখন তোমরা বলবো যে ভাইয়া এই ক্যারেটটা কি, এবং এটা তোমরা বেশি দেখেছো, সেটা কি তোমরা যে শুনো না অনেক সময়, সেটা হচ্ছে গিয়ে 24 ক্যারেটের গোল্ড, বা হচ্ছে গিয়ে 22 ক্যারেটের গোল্ড, বা হচ্ছে 18 ক্যারেটের গোল্ড। তো এই ক্যারেটটা কি? এই ক্যারেটটা হচ্ছে মূলত বোঝায় একটা অলংকার কতখানি পিওর, বা গোল্ড কতখানি পিওর। তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে বিশুদ্ধতা নিয়ে ডিল করে, মানে একটা অলংকার কতখানি পিওর বা কত পার্সেন্ট পিওর। আমি যদি অল্পতে একটু বলে দিই, তাহলে হচ্ছে আমাদের যে 24 ক্যারেটের যে গোল্ড, মানে ক্যারেটের জাস্ট কে দিয়ে হচ্ছে আমরা বুঝাচ্ছি যে ক্যারেট, তো 24 ক্যারেট গোল্ড হচ্ছে গিয়ে অ্যারাউন্ড হচ্ছে 99.92% হচ্ছে পিওর। ঠিক আছে, মানে ওর মধ্যে খুবই অল্প পরিমাণ হচ্ছে ভেজাল বা হচ্ছে খাদ বা হচ্ছে ইমপিউরিটি থাকে, প্রায় কত 0.08%, খুবই কম। তো এভাবেই না আমরা বলে ফেলি যে না 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 এটা না, আমরা একদম বলে ফেলি হচ্ছে 24 ক্যারেটের গোল্ড হচ্ছে 100% পিওর, আমরা ধরে নিই আর কি। এবং এভাবেতেই না বাকিগুলো আসে, এবং ইউনিটারি মেথড করে হচ্ছে তোমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবা। তাও আমি দেখাচ্ছি, একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি। যদি তোমাদের মধ্যে কেউ জিজ্ঞেস করে তাহলে ভাইয়া 18 ক্যারেটের গোল্ডে আসলে কত পার্সেন্ট গোল্ড আছে, তাহলে হচ্ছে একটা সিম্পল ইউনিটারি মেথড করতে পারো। সেটা হচ্ছে 24 ক্যারেটের গোল্ডে আমরা ধরে নিচ্ছি আর কি, মানে রাউন্ডিং অফ করে ধরে নিচ্ছি, হ্যাঁ এখানে 100% কী থাকে, 100% গোল্ড থাকে। তাহলে জাস্ট সিম্পল একটা ইউনিটারি মেথড করে দেখো, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। সেটা হচ্ছে 100 ইন্টু হচ্ছে 18 ডিভাইডেড বাই হচ্ছে 24, এত পার্সেন্ট হচ্ছে গোল্ড থাকবে। তো এতগুলো কথা না বলে তোমাদেরকে জাস্ট সিম্পল কথাটা বলে দিচ্ছি। ক্যারেট যেটা কে দিয়ে, সেটা হচ্ছে মূলত হচ্ছে ডিল করে আমাদের যে অর্নামেন্টস বা জুয়েলারি, সেটার পিউরিটি নিয়ে। এটা কোনো ভরের একক না। আর যেটা ক্যারেট CARAT সি দিয়ে, সেটা হচ্ছে মূলত ভরের একক। তাহলে এতটুকু বিষয় জানলেই তোমাদের হয়ে যাবে, এর বেশি তোমাদের জানার প্রয়োজন নেই। তাহলে এবার আসো অঙ্কটাতে হাত দেওয়া যাক। কি বলেছে? সেটা হচ্ছে 1 ক্যারেট, সেটা হচ্ছে 1 CARAT, 1 ক্যারেট হচ্ছে কত 200 মিলিগ্রাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গিভেন ইনফরমেশন। এবার কোশ্চেনটা পড়ো, সেটা কি বলেছে? একটি 24 ক্যারেটের হীরকে বা ডায়মন্ডে কতটি কার্বন পরমাণু বিদ্যমান। তাহলে তোমাদের একটু জানা উচিত, সেটা হচ্ছে হীরক বা ডায়মন্ড হচ্ছে গিয়ে কার্বনের একটা রূপভেদ বা হচ্ছে অ্যালোট্রপস।
হ্যাঁ, আমি তারপরে এখানে অল্পতে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ কার্বনের অনেকগুলো অ্যালোট্রপস আছে। তবে যদি প্রশ্ন করা হয় যে কার্বনের অ্যালোট্রপস বা বহুরূপতা কয়টি, তাহলে আমরা বলবো দুইটা। একটা কি, একটা হচ্ছে গিয়ে গ্রাফাইট, এবং এই গ্রাফাইট দিয়ে আমি কিন্তু অঙ্ক করিয়েছি, ওই যে পেন্সিলের অঙ্কটা, সিগনেচারের অঙ্কটা। আচ্ছা, আর কার্বনের আরেকটা রূপভেদ কি, সেটা হচ্ছে ডায়মন্ড। এর মানে আমি বলতে পারি আমরা আসলে হীরক বা ডায়মন্ড নিয়ে যে কাজ করছি বা অঙ্ক করছি, আমরা আসলে কার্বনকে নিয়ে অঙ্ক করছি। ঠিক আছে, তাহলে এটা যদি বোঝা হয়ে যায়, তাহলে দেখো আমাদের হীরক বা আমাদের কার্বনের ভর, হীরকের ভরই তো কার্বনের ভর। তো খেয়াল করো, আমি এখানে ডাব্লু এর নিচে হচ্ছে সি লিখছি, মানে সি মানে হচ্ছে কার্বন, কারণ ডায়মন্ড তো আসলে কার্বনই। আচ্ছা, তো আমাদের সেই হীরা বা হচ্ছে ডায়মন্ড বা হচ্ছে কার্বনের ভর কত দেওয়া, সেটা হচ্ছে 24 ক্যারেট। তবে এই ক্যারেট কিন্তু CARAT, এটা কিন্তু KRAT নয়। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে 24 ক্যারেট, 1 ক্যারেট মানে কত মিলিগ্রাম, 200 মিলিগ্রাম। তাহলে আমি যদি 200 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 4800 মিলিগ্রাম। আমি চাইলে এখন এখানে থামতে পারি। আচ্ছা, এবার প্রশ্ন করেছে ওই ডায়মন্ডটার মধ্যে কতগুলি কার্বন পরমাণু আছে, কতগুলো কার্বন অ্যাটম আছে। তার মানে তোমাদের বোঝা উচিত এখান থেকে তোমাদের কিসের ভ্যালু চেয়েছে, এন এর ভ্যালু চেয়েছে। এখন যদি তোমরা একটু চিন্তা করো, তাহলে কোন সূত্রটা কাজে লাগাবে, তোমাদের মাথায় একমাত্র এই সূত্রটাই আসবে, সেটা হচ্ছে মোল নাম্বারের এই সূত্রটা W/M, আরেকটা কি মোল নাম্বারের এই সূত্রটা N/বাই অ্যাভোগাড্রো নাম্বার। চিন্তা করো, চিন্তা করো, তোমাদের W দেওয়া আছে, অ্যাভোগাড্রো নাম্বার তোমরা জানোই, তোমাদের কাছে এন হচ্ছে জানতে চাওয়া হয়েছে কতগুলো কার্বন অ্যাটম আছে, আর তোমাদের এম প্রয়োজন। তাহলে আমাকে একটু বলো তো, কার্বনের জন্য ওর মোলার পারমাণবিক ভর, মোলার অ্যাটমিক ম্যাস কত, সেটা হচ্ছে 12 গ্রাম পার মোল। এটা তো জানা জিনিসই। তবে খেয়াল করে দেখো, তোমাদের মনে পড়ে ডাব্লু কিন্তু গ্রামে হতে হবে, আমাদের ডাব্লু কিন্তু এখনো কিসে রয়ে গিয়েছে, মিলিগ্রামে রয়ে গিয়েছে। তাহলে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দেই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 4.8 গ্রাম। এই যে এটা হচ্ছে কি আমাদের ডাব্লুর ভ্যালু, এটা হচ্ছে আমাদের এম এর ভ্যালু, আর অ্যাভোগাড্রোর নাম্বার তো তোমরা জানোই। তাহলে বলো এই অঙ্কটা করা কি খুব টাফ? তাহলে এখানে যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে N W/M ইন্টু হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে N কি, W কত, W হচ্ছে 4.8 গ্রাম বা 4.8 জাস্ট। আচ্ছা, আর M কত 12, আর অ্যাভোগাড্রো নাম্বার কত 6.023 ইন্টু 10⁻23। তাহলে এটার যদি আমরা হিসেব করি, তাহলে আমরা ওই হীরক খণ্ডটাতে বা 24 ক্যারেটের যে ডায়মন্ড, এর মধ্যে কতগুলো কার্বন অ্যাটম আছে আমরা বের করে ফেলবো। আমি হিসেব করে দেখছি, ইন্টু 6.023 ইন্টু 10⁻23, শেষ। সেটা কত, সেটা হচ্ছে 2.4092 ইন্টু 10⁻23 পিসেস অফ কার্বন অ্যাটম, কার্বন অ্যাটমস। এই যে এত সহজ একটা অঙ্ক, এত সহজ একটা অঙ্ক, আশা করি বুঝেছো। তাহলে এবার চলো আমরা এর পরের প্রবলেমটাতে চলে যাই। আচ্ছা, এটা খুবই মজার একটা অঙ্ক, খুবই সহজ অঙ্ক। এই জাতীয় অঙ্ক বা প্রবলেম মূলত MCQতে আসে। আচ্ছা, কি কি বলেছে দেখো, বাতাস প্রকৃতপক্ষে অনেকগুলো গ্যাসের মিশ্রণ, মানে আমাদের যে বাতাস এয়ার, এটার মধ্যে কিন্তু আসলে অনেক রকমের গ্যাস আছে, অনেক রকমের, আর শুধু গ্যাস না, অনেক কিছু আছে। আচ্ছা দেখি, কিন্তু বাতাসের মোলার ভর, আচ্ছা মোলার ভর, মোলার ম্যাস, আপাতত ধরে নাও ওই বাতাসের আণবিক ভর নির্ণয় করার কথাই বলা হচ্ছে, মানে হচ্ছে অ্যাটম মলিকুলার ম্যাস, হ্যাঁ, আণবিক ভর বের করার কথাই বলা হচ্ছে। কিন্তু বাতাসের মোলার ভর হিসেব করার জন্য প্রধান 3টি উপাদান নিয়ে বিবেচনা করলেই চলবে। সেই উপাদানগুলো কি কি, সেই উপাদানগুলো হচ্ছে নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস এবং কি আর্গন গ্যাস। আর হচ্ছে আর্গন গ্যাস। আচ্ছা, এবার গিভেন ইনফরমেশন কি দেওয়া আছে, 1 মোল বাতাসে, 1 মোল ইয়ারে 78.08% হচ্ছে নাইট্রোজেন গ্যাস আছে, 20.95% হচ্ছে অক্সিজেন গ্যাস আছে এবং 0.97% আর্গন গ্যাস আছে। কোশ্চেন করেছে আমাদের যে বাতাস, এটার মোলার ভর কত।
আচ্ছা, এই প্রশ্নটা যদি তোমাদেরকে বাতাসের আণবিক ভর দিয়ে করতো, আমাদের অঙ্কের প্রসিজার সেম থাকতো, উপায় সেম থাকতো। জাস্ট আণবিক ভর বললে কোনো একক হতো না, গ্রাম আণবিক ভর বললে একক গ্রাম হতো, আর মোলার ভর বলাতে এককটা হবে গ্রাম পার মোল। একই জিনিসটা একই, জাস্ট এককগুলা কি হতো, ডিফারেন্ট হতো। আচ্ছা, এখন জিনিসটা বলি, আমাদের যে বাতাস এখানে অল্প কতগুলো কথা বলি। বাতাসের মধ্যে কি আছে, নাইট্রোজেন আছে, বাতাসের মধ্যে কি আছে, অক্সিজেন আছে, বাতাসের মধ্যে কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে, বাতাসের মধ্যে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস আছে, এর মধ্যে সব থেকে বেশি আছে কি, আর্গন গ্যাস। তারপর বাতাসের মধ্যে আরও কি কি আছে, যেরকম বাতাসের মধ্যে আছে ডাস্ট, ধূলিকণা আছে। তারপর বাতাসের মধ্যে কি আছে, সালফারের বিভিন্ন যৌগ আছে, যেরকম কি সালফার ডাইঅক্সাইড গ্যাস আছে, সালফার ট্রাইঅক্সাইড গ্যাস আছে। তারপর বাতাসের মধ্যে আর কি কি আছে, বাতাসের মধ্যে নাইট্রোজেনের অনেকগুলো কম্পাউন্ড আছে, যেরকম একটু দেখাই। নাইট্রোজেনের যেরকম হতে পারে কি, নাইট্রাস অক্সাইড গ্যাস আছে, তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড গ্যাস আছে, তারপর আরও অনেক রকমের গ্যাস আছে, অনেক রকমের। তারপর হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড গ্যাস আছে, অনেক রকমের গ্যাস আছে। এই জন্য তোমরা খেয়াল করে দেখবে যে বিভিন্ন অঙ্ক সলভ করতে গিয়ে তোমরা দেখবে মানে বাতাসের মধ্যে নাইট্রোজেনের এত এত উপাদান যৌগ আছে যে আমরা ওই যৌগগুলোকে না এভাবে লিখি, NOx, এভাবে আমরা লিখি, মানে অক্সিজেনটা হচ্ছে আননোন, এই অক্সিজেন এই এক্সের ভ্যালুটা হচ্ছে যে কোনো কিছু হতে পারে। মানে আমরা নাইট্রোজেনের যে গ্যাসগুলো যেগুলো হচ্ছে বাতাসে আছে ওদেরকে হচ্ছে আমরা জেনারেলি এই ফর্মুলা দিয়ে লিখি। তো বাতাসে যে আরও কত কিছু আছে, বাতাসে সব থেকে জরুরি উপাদান তো লিখিনি, বাতাসে হচ্ছে পানি থাকে, পানি না অ্যাকচুয়ালি জলীয় বাষ্প, ওয়াটার ভেপার থাকে, জলীয় বাষ্প। তো বাতাসের মধ্যে এত এত যদি উপাদান থাকে, তোমরা চিন্তা করো বাতাসের আণবিক ভর, গ্রাম আণবিক ভর বা মোলার ভর কোনোটা তোমাদেরকে বের করতে বলা হলো, তাহলে টেকনিক্যালি তোমাদেরকে কি করতে হবে জানো, নাইট্রোজেন কত পার্সেন্ট আছে ইনটু নাইট্রোজেনের আণবিক ভর প্লাস অক্সিজেন কত পার্সেন্ট আছে ইনটু অক্সিজেনের আণবিক ভর প্লাস কার্বন ডাই অক্সাইড যত পার্সেন্ট আছে ইনটু কার্বন ডাই অক্সাইডের মোলার ভর বা আণবিক ভর। এরকম করে 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 যতগুলো কম্পোনেন্ট আছে আমাদের বাতাসের, সেই প্রত্যেকটা কম্পোনেন্টকে যোগ করা লাগতো। মানে এটা অনেক বড় অঙ্ক হয়ে যেত না, কিন্তু আমাদের অঙ্কটা এত বড় না করে আমাদের অঙ্কটাকে হচ্ছে ছোট করা হয়েছে, সংক্ষিপ্ত করা হয়েছে। সেটা কি, বাতাসের এতগুলো কম্পোনেন্ট বা এলিমেন্ট, বাতাস কি কি দিয়ে গঠিত সেই সবাইকে না নিয়ে না মেজর 3টে এলিমেন্টকে নিতে হয়েছে, বা মেজর 3টা কম্পোনেন্টকে নিতে হয়েছে, বা প্রশ্নের মধ্যে সেটা বলে দিয়েছে কি কি। সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের কথা বলা হয়েছে, অক্সিজেন গ্যাসের কথা বলা হয়েছে, আর হচ্ছে আর্গন গ্যাসের কথা বলা হয়েছে। এটা জাস্ট একটা অঙ্ক, হ্যাঁ, এটা ট্রু না, এটা জাস্ট একটা অঙ্ক যে আমরা অঙ্কটা পারি কিনা বা আমরা চিন্তা করতে পারি কিনা। যে আমাদের কাছে যখন কোনো একটা মিক্সচার দেওয়া থাকে, বাতাস তো একটা মিক্সচার, তো আমরা ওই মিক্সচারের প্রত্যেকটা কম্পোনেন্টের পার্সেন্টেজ জানি আর প্রত্যেকটা কম্পোনেন্টের হচ্ছে ম্যাস জানি, তাহলে আমরা মিক্সচারের ম্যাস বের করতে পারবো কিনা। এইটা মূলত একটা ধারণা যে আমরা একটা মিক্সচারের ম্যাস কিভাবে বের করি, বোঝা গেল? আচ্ছা, যেরকম এক কাজ করো, তোমরা হচ্ছে এই পার্সেন্টেজগুলোকে হচ্ছে যোগ করে দেখবা যে 100% হয় কি না। কারণ নর্মালি আমি যেহেতু মাত্র 3টা কম্পোনেন্টকে নিচ্ছি, তাহলে এই 3টা কম্পোনেন্টের পার্সেন্টেজ যোগ করলে তো 100% হবার কথা না, কারণ আমি অনেকগুলো কম্পোনেন্ট, অনেকগুলো উপাদানকে আমি বাদ দিয়ে দিয়েছি, তাই না? কিন্তু এখানে যোগ করে দেখবা এই 78.08%, 20.95% আর 0.97%, এটাকে যোগ করে দেখবা এটা সামটা 100% হয়। তার মানে কি বাকি উপাদানগুলোকে বাদ দেওয়া হয়েছে? হ্যাঁ, মানে আমাদের মূলত ধারণাটা যে আমরা মিক্সচারের ম্যাস বের করতে পারি কিনা, এই আর তো একটা মিক্সচার, বোঝা গেল? এবং এটা খুব ইজি, এটার জন্য না কোনো ফর্মুলা মনে রাখতে হয় না, এটা তোমরা ছোটোবেলা থেকে করেছো, অ্যাভারেজ যেভাবে বের করো ঠিক সেভাবেই। তাহলে জিনিসটা দেখি আমি বলি বুঝো কিনা, সেটা হচ্ছে আমরা বাতাসের কি বের করতেছি, মোলার ম্যাস, এম অফ ইয়ার, বাতাসের মোলার ম্যাস। তাহলে কিভাবে বের করতে পারি, খুবই সহজ, দেখো বুঝো কিনা। সেটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, মানে নাইট্রোজেন গ্যাস কত পার্সেন্ট আছে ওইটাই তো দেওয়া হয়েছে 78.08, এটাই হচ্ছে কি নাইট্রোজেনের পার্সেন্টেজ, ইনটু
মোলার ম্যাস অফ নাইট্রোজেন, হ্যাঁ আমি জানি এটা কত 28 গ্রাম পার মোল। আচ্ছা ভ্যালুগুলো পরে বসাচ্ছি, আগে তোমাদেরকে ফর্মুলাটা দেখাচ্ছি। প্লাস পার্সেন্টেজ অফ অক্সিজেন, যে অক্সিজেন কত পার্সেন্ট আছে সেটা কত 20.95 ইন্টু অক্সিজেনের মোলার ম্যাস MOF O2 জানি সেটা 32 গ্রাম পার মোল। আচ্ছা এরপরে প্লাস কি পার্সেন্টেজ অফ আর্গন, সেটা কত 0.97 ইন্টু আর্গনের মোলার ম্যাস MOF আর্গন। তো এটাই, আর এটাকে ডিভাইড দিব হচ্ছে আমরা কত দিয়ে 100 দিয়ে, কারণ আমাদের ডেটাগুলো পার্সেন্টেজে দেওয়া, তো আমরা ভাগ দিয়ে দিব 100 দিয়ে, এটাই ফর্মুলা। এখন আসলে যদি আমি আমাদের বাতাসের সবগুলো কম্পোনেন্টকে নিয়ে কাজ করতাম সবগুলো, তাহলে যেটা কিচ্ছু না, জাস্ট এই টার্মটাই বারবার রিপিট করতো, পার্সেন্টেজ অফ একটা কম্পোনেন্ট ইন্টু ওই কম্পোনেন্টের মোলার ম্যাস প্লাস পার্সেন্টেজ অফ সেকেন্ড কম্পোনেন্ট ইন্টু মোলার ম্যাস অফ সেকেন্ড কম্পোনেন্ট। এভাবে করতে করতে যতগুলো কম্পোনেন্ট আছে, আমি তো এখানে আরও অনেকগুলো লিখিই নাই, তো সবগুলো কম্পোনেন্টের ম্যাসকে এভাবে পার্সেন্টেজ সহ গুণ করে যোগ করে 100 দিয়ে ডিভাইড করলে তখন হচ্ছে আমরা কি পেতাম, বাতাসের মোলার ম্যাস পেতাম। তাহলে এই ক্ষেত্রে তো অঙ্কটা অনেক লম্বা হয়ে যাচ্ছে না, বড় হয়ে যাচ্ছে। তো কিন্তু আমাদের তো ধারণা দরকার, সেটা হচ্ছে আমরা কোনো একটা মিক্সচারের ম্যাস বের করতে পারি কিনা, যেখানে ওই মিক্সচারগুলোর কম্পোনেন্টগুলো দেওয়া আছে, মানে কম্পোনেন্টগুলোর মোলার ম্যাস দেওয়া আছে আর কম্পোনেন্টগুলোর পার্সেন্টেজ দেওয়া আছে। আমরা জাস্ট হচ্ছে চেক করছি যে এই জিনিসটা একটা স্টুডেন্ট পারে কিনা, এই জন্যই হচ্ছে এই প্রশ্নটা। এই প্রশ্নটার কোনো উদ্দেশ্য নাই বাকি কম্পোনেন্টগুলোকে একবারে বাদ দিয়ে দেওয়া, না, মানে এই প্রশ্নটাই অফলাইনে যখন করাই তখন হচ্ছে বলে যে ভাই বাকিগুলো কি বাদ, না না বাকিগুলো বাদ না, জাস্ট বাকিগুলোকে বিবেচনা করা হয় নাই, বুঝেছো? আচ্ছা তাহলে এই বাকি ম্যাথটা কি পারা যাবে? এটা ছোট্ট একটা অ্যাভারেজের ম্যাথ। তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন কত 78.08 ইন্টু, এটা তো বললে দিব না, কত লিখেও দিব না, কত সেটা কত নাইট্রোজেনের মোলার ম্যাস কত 28 গ্রাম পার মোল। আচ্ছা প্লাস অক্সিজেনের পার্সেন্টেজ কত 20.95 ইন্টু কত অক্সিজেন কত 32 মোলার ম্যাস প্লাস এবার আর্গনের পার্সেন্টেজ কত 0.97 ইন্টু আর্গনের মোলার ম্যাস কত, আর্গনের মোলার ম্যাস হচ্ছে 40 গ্রাম পার মোল। এই পুরো জিনিসটাকে হচ্ছে আমরা ভাগ দিব 100 দিয়ে, এটাকে চাইলে আমরা ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম এবং এই হিসাবটাই হচ্ছে আমরা কি করে ফেলবো। তাহলে একটু চলো তাহলে তাড়াতাড়ি হিসাব করে ফেলি, এটা কত আসবে, সেটা হচ্ছে 78.08 ইন্টু 28 প্লাস 20.95 ইন্টু হচ্ছে গিয়ে 32 প্লাস 0.97 ইন্টু 40 ডিভাইডেড বাই 100, সেটা কত 28.9544। এবার হচ্ছে দেখো, এবার যেহেতু বলেছে মোলার ভর মোলার ম্যাস, তাহলে ইউনিটটা কি হবে গ্রাম পার মোল, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এইটা হচ্ছে ডিফারেন্স। এই সেম অঙ্কটা যদি কখনো আসতো বাতাসের আণবিক ভর, তাহলে তোমরা এখানে কোনো ইউনিট লিখতে না, কোনো ইউনিট দরকার নেই মলিকুলার ম্যাস বললে। যদি বলে গ্রাম মলিকুলার ম্যাস, গ্রাম আণবিক ভর, তখন এখানে ইউনিটটা জাস্ট গ্রাম বসাতে। আর যখন বলা হলো মোলার ভর বা মোলার ম্যাস, তখন জাস্ট ইউনিটটা কি গ্রাম পার মোল। এই একটা প্রশ্ন বিভিন্নভাবেই আসতে পারে, বা এটাই পরীক্ষাতে আবার আসলো, ধরো কম্পোনেন্ট হচ্ছে সেখানে কার্বন ডাই অক্সাইডও অ্যাড করে দিল আর পার্সেন্টেজগুলোকে একটু চেঞ্জ করে দিল যাতে এগুলো যোগ করলে 100% হয়, ঠিক আছে? অঙ্ক অনেকভাবে আসতে পারে, কিন্তু এখানে টপিকটা কি বা এই জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা একটা মিক্সচারের মোলার ম্যাস বের করতে পারছি কি না, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে এই অঙ্কটা কি খুব কঠিন ছিল? ইজি একটা অঙ্ক, ঠিক আছে। চলো লাস্ট অঙ্কটাতে যাই আমরা, দেখি প্রশ্ন পড়ো কি বলেছে। শুষ্ক বরফ, তোমরা জানো শুষ্ক বরফ হচ্ছে ড্রাই আইস, মানে হচ্ছে গিয়ে কি সলিড কার্বন ডাই অক্সাইড গ্যাস, সলিড কার্বন ডাই অক্সাইড গ্যাস, তাহলে বলতে পারবো না। আচ্ছা শুষ্ক বরফ মূলত কঠিন কার্বন ডাই অক্সাইড, ওই কথাটাই বলা হয়েছে, ড্রাই আইস ইজ সলিড কার্বন ডাই অক্সাইড। আচ্ছা পরেরটুক কি বলেছে, 0.05 গ্রাম শুষ্ক বরফ, মানে হচ্ছে ড্রাই আইস শুষ্ক বরফ, আমি লিখে দিচ্ছি কারণ অনেক ইংলিশ ভার্সনের স্টুডেন্টও এই ভিডিওটা দেখবে তো। আচ্ছা 0.05 গ্রাম শুষ্ক বরফকে 4.6 লিটার আয়তনের খালি বদ্ধ পাত্রে, মানে হচ্ছে এমটি
ক্লোজড কন্টেইনার, একটা কন্টেইনার যেটা কি খালি ছিল এবং সেটা অবশ্যই ক্লোজড হতে হবে। আচ্ছা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলো। আচ্ছা, বদ্ধপাত্রের দেয়ালে, দেয়াল মানে হচ্ছে বদ্ধপাত্রের দেয়ালে মানে হচ্ছে সেল ওয়াল, মানে আমাদের যে কন্টেইনারের ওয়াল যেরকম, এটা যদি হচ্ছে আমাদের একটা কন্টেইনার হয়, বোতলের মুখটা নাই, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার, এটাই তো আমাদের কন্টেইনার। তো কন্টেইনারের দেয়াল বা এই কন্টেইনারের ওয়াল বলতে এই যে এটাকেই বোঝানো হচ্ছে, এই যে এটাই তো কন্টেইনারের ওয়াল, এটাই তো কন্টেইনারের ওয়াল সারফেস। আচ্ছা, তো কি বলেছে দেখো, বদ্ধপাত্রের দেয়ালে চাপের মান নির্ণয় করো। প্রেশার বের করতে বলা হচ্ছে, প্রেশার যখন সম্পূর্ণ শুষ্ক বরফ কার্বন ডাই অক্সাইড গ্যাসে পরিণত হয়ে যাবে। আচ্ছা, ঘটনা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যখন ড্রাই আইস ফর্মে থাকে ও তখন একটা সলিড, হ্যাঁ, ও একটা সলিড, এবং সলিড জিনিস কিন্তু কোনো একটা ক্লোজড কন্টেইনারে যদি কোনো একটা সলিড জিনিসকে রাখা হয় ও কিন্তু কোনো প্রেশার জেনারেট করে না। সলিড কোনো একটা ক্লোজড কন্টেইনারে যদি প্রেশার জেনারেট করতে হয় তাহলে আমাদেরকে আসলে গ্যাস নিয়ে ডিল করতে হবে, এবং এটাই বলা হয়েছে। দেখো আমাদের কাছে আছে সলিড কার্বন ডাই অক্সাইড বা হচ্ছে ড্রাই আইস, কিন্তু এবং এই সলিড কার্বন ডাই অক্সাইডকেই ক্লোজড কন্টেইনারে রাখা হয়েছে। এই যে এটাই সেই ক্লোজড কন্টেইনার, মনে মনে কল্পনা করো, আমরা আসলে ক্লোজড কন্টেইনার বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম বক্স আঁকি, তো এটাই হচ্ছে সেই ক্লোজড কন্টেইনার। এবং এর মধ্যে কি করা হয়েছে সেটা হচ্ছে সলিড কার্বন ডাই অক্সাইড গ্যাস, সলিড কার্বন ডাই অক্সাইডকে রাখা হয়েছে। বারবার না গ্যাস চলে আসে, মাসেল মেমোরি তো, এই জন্য। আচ্ছা, তো এই ড্রাই আইস এখন যখন নাকি এই কন্টেইনারটার টেম্পারেচার কত করে ফেলা হলো, সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, তখন যেটা হবে মানে আমরা কার্বন ডাই অক্সাইড যখন সলিড, ওকে যদি আমরা হিট দেই তাহলে ও কিন্তু লিকুইডে পরিণত হয় না, কারণ তোমরা পড়েছো এটা একটা সাবলিমেটিভ কম্পাউন্ড বা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। আর ঊর্ধ্বপাতিত পদার্থকে তাপ দিলে কি হয়, আমরা বলি যে এটা সরাসরি কি হয়, সলিড থেকে গ্যাসে কনভার্ট হয়। হ্যাঁ, মাঝখানে হচ্ছে লিকুইড ফেজটা হচ্ছে আমরা অবজার্ভ করতে পারি না, হ্যাঁ, তরল দশাটা হচ্ছে আমরা কি করতে পারি না, পর্যবেক্ষণ করতে পারি না, দেখতে পারি না। তো সলিড কার্বন ডাই অক্সাইডকে তাপ দিলে এটা লিকুইডে কনভার্ট না হয়ে এটা কি হয়, সরাসরি গ্যাসে কনভার্ট হয়। এবং তাহলে আমরা যখন এখানে এই কন্টেইনারটার টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম, যেটা হলো সলিড কার্বন ডাই অক্সাইডটা, সেটা কি হলো, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গ্যাস মলিকুলে পরিণত হলো, বা ও গ্যাস মলিকুল উৎপন্ন করছে, ভেঙে গিয়ে গিয়ে কি হচ্ছে, গ্যাস মলিকুল তৈরি করছে। এবং এই গ্যাস মলিকুলগুলো তোমরা জানো কি করে, নিজেরা নিজেরা পরস্পর কি করে, ধাক্কা খায়, এবং এই মলিকুলগুলো কি এই কন্টেইনারের ওয়ালকেও কি করে, ধাক্কা দেয়। এটা যদিও তোমরা ফিজিক্সে পড়বা যে এই গ্যাস মলিকুলগুলো, গ্যাস অণুগুলো, এই গ্যাস মলিকুল বা হচ্ছে গ্যাস অণুগুলো কি করে, নিজেরাও ধাক্কা খাবে, এরকম ধাক্কা খাচ্ছে, ধরো একটা মলিকুলের সাথে একটা মলিকুল ধাক্কা খাচ্ছে, কলিশন হচ্ছে। আবার কিছু মলিকুল কি কন্টেইনারের ওয়ালকে ধাক্কা দিচ্ছে, কন্টেইনারের ওয়ালকে ধাক্কা দিচ্ছে, নিজেরা ধাক্কা খাচ্ছে। এবং এই কন্টেইনারের ওয়াল ধাক্কা খাবার কারণে ও কি করবে, ও একটা কন্টেইনার ওয়ালটা একটা প্রেশার অনুভব করবে। হ্যাঁ, আমি জানি সেটা হচ্ছে কি তোমরা এরকম কিছু বলতে যাচ্ছ, সেটা হচ্ছে চাপ বা প্রেশার হচ্ছে কি ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। হ্যাঁ, এই গ্যাস মলিকুল এই কন্টেইনারের ওয়ালকে যে ধাক্কা দিচ্ছে এটাই হচ্ছে ফোর্স, ধাক্কা দিচ্ছে, থ্রাস্ট, ধাক্কা দিচ্ছে। আর ধাক্কাটা দিচ্ছে কতখানি এরিয়া জুড়ে, কন্টেইনারের কতটুকু এরিয়া জুড়ে, সেটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা বের করতে পারবো কন্টেইনারের ওয়াল বা পাত্রের দেয়ালটা কেমন চাপ অনুভব করছে। ঠিক আছে, এবং এই প্রেশারটাই, এই চাপের মানটাই হচ্ছে আমাদের এই অঙ্কে বের করতে বলা হয়েছে। আচ্ছা, আর কি কি ইনফরমেশন দেওয়া, এই কন্টেইনারটার কি দিয়ে দেওয়া আছে, এই কন্টেইনারটার ভলিউম দিয়ে দেওয়া আছে, সেটা কত। এটা আসলে খুব সহজ একটা অঙ্ক, আমি জাস্ট এতক্ষণ টাইম নিলাম জাস্ট এই জিনিসটা এক্সপ্লেন করার জন্য যে একটা সলিড জিনিস তো আর কন্টেইনারের মধ্যে প্রেশার জেনারেট করবে না। এখন ও সাবলিমেটিভ কম্পাউন্ড, ওকে হিট দেওয়ার কারণে ও গ্যাস হয়ে যাচ্ছে, গ্যাস মলিকুলগুলোর মধ্যে কলিশন হচ্ছে, ধাক্কা খাচ্ছে নিজেদের মধ্যে এবং পাত্রের দেয়ালের মধ্যে, এবং তখন হচ্ছে কি সেখানে কি প্রেশার জেনারেট হচ্ছে, সেই প্রেশারটা হচ্ছে আমাদেরকে বের করতে বলা হয়েছে। খুবই সহজ অঙ্ক, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটির একটা ম্যাথ। আচ্ছা, আর কি বলে দেওয়া আছে, আর হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড যখন সলিড ছিল সেটার হচ্ছে ম্যাস বলে দেওয়া আছে, সেটা কত, 0.05 গ্রাম। ঠিক আছে, এখন আমাদের এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই টেম্পারেচারকে কেলভিনে নিয়ে যেতে হবে। তো 30 ডিগ্রি সেলসিয়াস
এটার সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে 303 কেলভিন। টেম্পারেচারকে আমাদেরকে কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে অঙ্ক হয়ে গেছে। দেখো এটার জন্য আমাদের কি লাগবে, এই ফর্মুলাটা লাগবে, পিভি ইজ ইকুয়ালস টু কি এনআরটি। এবং খেয়াল করে দেখো তো, তাহলে প্রেশার পি ইজ ইকুয়ালস টু কি বলবো আমরা, এনআরটি বাই হচ্ছে ভি। এবং আমি আসলে ভ্যালুগুলো বসাচ্ছি না, ভ্যালু হচ্ছে সবার শেষে বসাবো। এই যে আমাদের মোল নাম্বার, আর মোল নাম্বারের জন্য এখানে তো আমাদের তো কার্বন ডাইঅক্সাইডের মোল নাম্বারটা নেই, তাহলে আমরা যে ফর্মুলাটা লিখবো সেটা হচ্ছে ডাব্লিউ বাই এম। কেন? কারণ ওই যে দেখো ডাব্লিউ দেওয়া আছে, কত গ্রাম সলিড কার্বন ডাইঅক্সাইড ছিল সেই ডাব্লিউটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে একটা ছোট কথা লিখে ফেলি, সেটা কত, সেটা হচ্ছে কার্বনের মোলার অ্যাটমিক ম্যাস বা মোলার পারমাণবিক ভর কত, 12 গ্রাম পার মোল, 12 গ্রাম পার মোল। এবার এই সমস্ত ভ্যালুগুলো হচ্ছে যদি তোমরা এখানে বসিয়ে দাও তাহলে হচ্ছে তোমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা কত লিখবে, এটা কত লিখবে সেটা হচ্ছে আরেকটু নিচে লিখি, সেটা কত এই পাশে লিখি, সেটা কত, ডাব্লু কত, ডাব্লু হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 12 ইন্টু, হ্যাঁ এইখানে হচ্ছে একটা ডিভাইড হইতে পারে যে আর এর ভ্যালুটা আমরা কত বসাবো, সেটা হচ্ছে 8.316 নাকি 314 জুল পার মোল পার কেলভিন, মোলার গ্যাস ধ্রুবক বা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আচ্ছা তাইলে হচ্ছে 8.314, টেম্পারেচারটা কত, সেটা হচ্ছে 303 ডিভাইডেড বাই ভলিউমটা কত, ও ভলিউম নিয়ে তো কাজ করতে আমরা ভুলে গিয়েছি, সেটা কত, ভলিউম কত বলেছে 4.6 লিটার। আমাদের তো ভলিউমকে কিসে নিয়ে যেতে হবে, মিটার কিউবে। তাহলে হচ্ছে 4.6 ইন্টু আমরা কি লিখবো 10 টু দি পাওয়ার -3, গুণ যদি করে দেই তাহলে আমাদের লিটারটা কিসে চলে যাবে, মিটার কিউবে চলে যাবে। ঠিক আছে, এবং এই কনভার্সনগুলো তোমরা পড়ার কথা, যে লিটার কিউব থেকে মিটারে কিভাবে যায়, তারপর হচ্ছে গিয়ে সিসি থেকে লিটারে কিভাবে যায়। হ্যাঁ, বা সমস্যা নেই, একক রূপান্তরের ভিডিও আসবে, সেখানে হচ্ছে এটা নিয়ে আলোচনা হবে। আচ্ছা তাহলে এটা কি লিখবো, ভলিউমটা হচ্ছে 4.6 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার -3। এখন তোমরা মনে মনে বলবে এটা তো পিভি ইজ ইকুয়ালস টু এনআরটির খুব ইজি একটা ম্যাথ ছিল, এটা নিয়ে এত কথা বলার কি দরকার, এটা নিয়ে এত কথা বলার কি দরকার। ঘটনা হচ্ছে এইখানে সব থেকে বড় রোল প্লে করতেছে হচ্ছে টেম্পারেচার। এই টেম্পারেচারটা যদি খুব লো হতো, ধরো এই সেম ম্যাথটাই যদি তোমাদেরকে বলতো যে না এটা 30 ডিগ্রি সেলসিয়াস না, ধরো হচ্ছে এটা 5 ডিগ্রি সেলসিয়াস, তখন কিন্তু তোমরা এই অঙ্কটা করতে পারতে না। আমি ততক্ষণে ক্যালকুলেশন করি, আর তোমরা চিন্তা করো যে টেম্পারেচারটা যদি এত কম হতো তাহলে এই অঙ্কটা আসলে করা সম্ভব কি না, বা যদি সম্ভব না হয় কেন সম্ভব নয়, একটু চিন্তা করো। আচ্ছা আমি ততক্ষণে ক্যালকুলেশনটা করে ফেলি। 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ওকে, তাহলে এখানে যেটা এসেছে সেটা হচ্ছে গিয়ে কত, প্রেশারটা হচ্ছে এসেছে 22815.31522। হ্যাঁ, এই প্রেশারটা এসেছে কিসে, এই প্রেশারটা এসেছে নিউটন পার মিটার স্কোয়ারে। ওকে, নিউটন পার মিটার স্কোয়ারে, বা তোমরা বলতে পারো এটা হচ্ছে 22818.31522। তোমরা জানো নিউটন পার মিটার স্কোয়ার যে কথা, প্যাসকেল কি কথা, একই কথা। এবং তোমরা যদি চাও, এই দেখো প্রেশারের ভ্যালুটা কিন্তু অনেক বেশি, তোমরা চাইলে এটাকে কিন্তু কি করতে পারো, অ্যাটমসফিয়ারিক প্রেশারেও নিতে পারো। এবং সেটার জন্য তোমাদেরকে এই ছোট জিনিসটা মনে রাখতে হবে, সেটা কি 101.325 প্যাসকেলে কি হয় 1 ATM। তাহলে আমি যদি এই রেজাল্টটাকে যদি আমি 101.325 দিয়ে ভাগ দিয়ে দিই, 101.325 দিয়ে যদি আমি ভাগ দিয়ে দিই, তাহলে প্রেশারটা আমার এখন অ্যাটমসফিয়ারিক প্রেশারে চলে আসলো, সেটা কত 0.2252। যাও দশমিকের এত পরের ডিজিটগুলো আর না নেই, এই যে। তাহলে এখান থেকে এই তিনোটাই হচ্ছে অ্যান্সার, তিনোটাই হচ্ছে অ্যান্সার, কোনো সমস্যা নেই, এই তিনোটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, নিউটন পার মিটার স্কোয়ারে হোক বা প্যাসকেলে হোক বা এটিএমে হোক, অঙ্ক শেষ। আচ্ছা এখন হচ্ছে প্রশ্ন যেটা করছিলাম, এই অঙ্কটা করার জন্য এত কথা বলার কি দরকার ছিল। এই অঙ্কটা করতে পারার পুরো ক্রেডিট হচ্ছে টেম্পারেচারের কাছে যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের
সলিড কার্বন ডাই অক্সাইড যে তাপ পেলে বা তাপ প্রয়োগ করলে এটা যে সরাসরি গ্যাসে পরিণত হয়, কারণ ও সাবলিমেটিভ, সুতরাং ও তরল দশা নেই বা তরল দশা আছে আমরা দেখতে পারি না আর কি, অবজার্ভ করতে পারি না। আচ্ছা, এইটার জন্য আসলে তাপমাত্রাটা কত হওয়া লাগবে? তো এটা তোমরা আরও উপরের ক্লাসে পড়বা। এগুলোকে হচ্ছে আমরা বলি ক্রিটিক্যাল টেম্পারেচার বা হচ্ছে ক্রান্তি তাপমাত্রা বা হচ্ছে গিয়ে সন্ধি তাপমাত্রা, এরকম কিছু টার্ম আছে। তো কার্বন ডাই অক্সাইড সলিড ও গ্যাসে পরিণত হয় যখন ওর তাপমাত্রাটা অ্যারাউন্ড 30 ডিগ্রি থেকে মূলত বয়েছিল হচ্ছে 31.1 ডিগ্রি, তবে ওটার কাছাকাছি একটা তাপমাত্রা আর কি, যার কারণে আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ কার্বন ডাই অক্সাইড সলিড থেকে গ্যাসে পরিণত হবে। আর যখনই গ্যাসে পরিণত হবে তখনই কিন্তু ও কি কন্টেইনারের ভিতরে প্রেশার জেনারেট করছে। কিন্তু যদি তাপমাত্রা যদি এরকম 5 ডিগ্রি 10 ডিগ্রি হয়, মানে ওর যে টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার, মানে যে টেম্পারেচারে একটা সাবলিমেটিভ কম্পাউন্ড সলিড থেকে ডিরেক্ট গ্যাসে পরিণত হয়, মানে ওটা হচ্ছে সেই লোয়েস্ট টেম্পারেচারটা, যে ওই টেম্পারেচার বা ওই টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচারে গেলে একটা সাবলিমেটিভ কম্পাউন্ড, ঊর্ধ্বপাতিত পদার্থ সলিড থেকে গ্যাসে পরিণত হয়। ঠিক আছে, এগুলো তোমরা পরে জানবা, সমস্যা নেই। তবে আমি জাস্ট বুঝাচ্ছি যে টেম্পারেচারটা যদি এই ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে কম হয় তাহলে তো আমার কার্বন ডাই অক্সাইড তো সলিডই রয়ে যাচ্ছে না, ড্রাই আইসই থেকে যাচ্ছে। মানে এটা জাস্ট এই কন্টেইনারের ভিতরে নিচে পড়ে আছে, ধরো একটা সলিড জিনিস আর কি, ও তো সলিড, এই যে নিচে পড়ে আছে, সলিড আকারে পড়ে আছে, তো ও তো কন্টেইনারের ভিতরে কোনো প্রেশার জেনারেট করবে না। তো এই সেম অঙ্কটাই যদি কখনো আসতো এরকম 4 ডিগ্রি 5 ডিগ্রি 10 ডিগ্রি 15 ডিগ্রি 20 ডিগ্রি দিয়ে, তাহলে তোমাদেরকে যেটা বলতে হতো, একটা সহজ কথা বলতে হতো যে টেম্পারেচারটা সলিড কার্বন ডাই অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে কম, যার কারণে এটা সলিড থেকে গ্যাসে পরিণত হবে না। আর যেহেতু গ্যাসে পরিণত হবে না, সুতরাং এটা কন্টেইনারের ওয়ালে কোনো প্রেশার জেনারেট করবে না বা কন্টেইনারের ভিতরে কোনো প্রেশার জেনারেট করবে না। সুতরাং প্রেশারের ভ্যালু বের করা সম্ভব না, বা প্রেশারের ভ্যালু জানতে চাও বা প্রেশার জানতে চাও হাস্যকর, বা চাইলে শূন্য বলে দিতে পারো যে সেখানে তো কোনো প্রেশারই নেই, জিরো প্রেশার। আচ্ছা, তো এই অঙ্কের জন্য এটা মূলত খুবই হাই ক্লাসের একটা অঙ্ক, এবং এই অঙ্ক করার জন্য আসলে ব্র্যাকেটে বলে দেওয়া উচিত সবসময় যে কার্বন ডাই অক্সাইড দিয়ে আসবে, ব্যাপারটা তো এরকমও না, অন্য কোনো গ্যাস দিয়েও আসতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে পাশে হচ্ছে বলে দেওয়া উচিত যে সাবলিমেটিভ কম্পাউন্ডটা আমাদের দেওয়া হয়েছে, ঊর্ধ্বপাতিত পদার্থটা দেওয়া হয়েছে, তার ক্রিটিক্যাল টেম্পারেচারটা বলে দেওয়া উচিত। যেরকম কার্বন ডাই অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচারটা হচ্ছে মূলত 31 ডিগ্রি সেলসিয়াস, তবে এই ম্যাথের মধ্যে হচ্ছে আমরা 30 ডিগ্রি সেলসিয়াসে খুব কাছাকাছি টেম্পারেচার, তো তাই অঙ্কটা আমরা করে ফেলেছি যে হ্যাঁ আমরা ধরে নিয়েছি যে ও গ্যাসে কনভার্ট হবে। আচ্ছা, 31.1 ডিগ্রি সেলসিয়াস এরকম কিছু একটা ক্রিটিক্যাল টেম্পারেচার বা সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের মোল নাম্বারের জার্নি, এবং এরপরে মোল নাম্বার নিয়ে আশা করি আরও ভিডিও হবে, তবে সেই ম্যাথগুলো আরও কঠিন হবে। ঠিক আছে, এই ম্যাথটা সহজ লাগতে পারে, আগের ম্যাথটাও সহজ লাগতে পারে, সবই সহজ, কিন্তু কিছু জিনিস আছে জানার পর অঙ্কটা সহজ মনে হয়, তার আগ পর্যন্ত অঙ্কটা কিন্তু কঠিনই মনে হয়। বা তুমি করে দিয়ে আসবা, এই অঙ্কটাই যদি ধরো 5 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিত, তো ধরো তুমি করে দিয়ে আসলা এবং তুমি আশা করছো যে ইয়াস নাম্বার পাবো, কিন্তু পরে দেখা গেল যে কেটে দিল বা নাম্বার দিল না। তো ব্যাপারটা হচ্ছে এই জন্য কিছু জিনিস জানতে হয়, কিছু ডটস আছে এগুলোকে কানেক্ট করতে হয়, তারপর গিয়ে হচ্ছে মনে হয় হ্যাঁ জিনিসটা সহজ। তার আগ পর্যন্ত কিন্তু সহজ জিনিসও এর মধ্যে ছোট ছোট কি থাকে, ঝামেলা থাকে। তাহলে আজকের ভিডিও এটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।